My dear viewers, Assalamu alaikum. I hope everyone is healthy and well and welcome to another video. মহাসুখবরটি হচ্ছে যে 24শে অক্টোবর 2024 তারিখে নতুন ভূমি অপরাধ আইনের যে বিধিমালাটি রয়েছে সেটি গেজেট আকারে জারি হয়েছে। এখন থেকে দখল উদ্ধার দুইটি প্রসেসে করা যাবে, একটি ৪৫ দিনে আরেকটি হচ্ছে ৯০ দিনে। ৭ ধারার ক্ষেত্রে যেটি অবৈধ দখল উদ্ধার রয়েছে সেটি হবে এখন থেকে ৪৫ দিনে এবং ৮ ধারার ক্ষেত্রে যে দখল পুনরুদ্ধারের বিষয়টি রয়েছে সেটি হবে ৯০ দিনে। এই ভিডিওতে আবেদনের নমুনা কপি সহ বিধিমালার গেজেটটি আমি সম্পূর্ণ বিশ্লেষণ করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। এই বিধিমালাটি ভূমি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছিল এবং এই বিধিমালার প্রস্তাবনায় যেটি বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ২০২৩ সালের আইনের ৩৬ নং আইনের যে ২৬ ধারার ক্ষমতা বলে তারা এইরূপ বিধিমালা প্রণয়ন করেছে এবং এই বিধিমালার ১ নং বিধিতে বলা হয়েছে যে এই বিধিমালা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪ নামে অভিহিত হইবে এবং বলা হয়েছে যে ইহা অবিলম্বে কার্যকর হইবে। অর্থাৎ ২৪শে অক্টোবর যে তারিখে এটি জারি করা হয়েছে সেদিন থেকেই মূলত এই বিধিমালা কার্যকারিতা লাভ করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন ভূমি অপরাধ আইনের দখল উদ্ধার সংক্রান্ত জটিলতা নিরসন হয়েছে এবং ৭ এবং ৮ ধারায় অবৈধ দখল ও দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে এখন আর কোনো বাধাই থাকলো না। ভূমি অপরাধ আইনের এই বিধিমালার ৫ নম্বর বিধিতে বলা হয়েছে যে অবৈধ দখল প্রতিরোধ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে, অর্থাৎ বলা হয়েছে যে আইনের ধারা ৭ অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের ওই যে ৭ ধারাটি রয়েছে অবৈধ দখলের, এই ৭ ধারার উদ্দেশ্য পূরণকল্পে আইনানুগভাবে দখলদার কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিবার চেষ্টা করা হইলে বা হুমকি প্রদান করা হইলে অথবা তাহাকে উক্ত ভূমির দখল বা প্রবেশে বাধা প্রদান করলে তিনি এতদুদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট, এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে বোঝানো হয়েছে যে আপনার স্থানীয় এলাকা বা কর্তৃপক্ষের নিকট, অর্থাৎ আপনার যে এলাকাটি রয়েছে সেই এলাকার ডিস্ট্রিক্ট পর্যায়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট উহা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পরিশিষ্ট ১ অনুযায়ী প্রয়োজনীয় দলিলাদি সহ আবেদন করিতে পারিবেন। অর্থাৎ আপনার জমিতে কেউ যদি আপনাকে দখল উচ্ছেদ বা দখলচ্যুত করিবার চেষ্টা করে প্রথমত, বা হুমকি প্রদান করে অথবা আপনাকে যদি দখল বা প্রবেশে বাধা প্রদান করে, এই ক্ষেত্রে আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট উহার প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য পরিশিষ্ট ১ অনুযায়ী, অর্থাৎ এই পরিশিষ্ট ১ হচ্ছে আবেদনের যে কপিটি রয়েছে সংক্ষিপ্ত কপি এখানে তারা দিয়েছে গেজেটের মধ্যে, এই সংক্ষিপ্ত পরিশিষ্ট ১ কপি অনুযায়ী আপনারা প্রয়োজনীয় দলিল সহ সেখানে আবেদন করতে পারবেন আপনাদের অবৈধ দখল প্রতিরোধ করার জন্য, এটি বলে দিয়েছে। তারপর ২ নম্বর উপবিধিতে বলা হয়েছে ৫-এর যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর শুনানি গ্রহণ ও আবেদনপত্র ও দলিলাদি পর্যালোচনা করিয়া যখন সন্তুষ্ট হবেন, সন্তুষ্ট হইলে তাহাকে নালিশি ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিবার চেষ্টা বা হুমকি প্রদান অথবা তাহাকে উক্ত ভূমির দখল বা প্রবেশে বাধা প্রদান না করিবার জন্য কিংবা প্রতিপক্ষ ব্যক্তির আত্মপক্ষ সমর্থনে কোনো বক্তব্য ও দলিলাদি যদি থাকে তাহা দাখিল করার জন্য প্রতিপক্ষ ব্যক্তিকে পরিশিষ্ট ২ অনুযায়ী আদেশ প্রদান করিবেন। অর্থাৎ পরিশিষ্ট ২-এ এই কপিটির নমুনা দেওয়া হয়েছে যে তাকে যে সমন করা হবে যে কেন উনি বাধা দিচ্ছেন অথবা দখলচ্যুত ব্যক্তিকে দখল করা বা এখান থেকে দখল থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে যে ব্যক্তি দখলে রয়েছে, বা তাকে কেন হুমকি দেওয়া হচ্ছে, বা তার যদি প্রয়োজনীয় দলিলাদি থাকে তাহলে সমন করা হবে ওই ব্যক্তিকে যেন ওই ব্যক্তি এগুলো সব কিছু উপস্থাপন করে। অর্থাৎ শুনানির জন্য তাহাদেরকে উপস্থিত করে ডাকানো হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কক্ষে। বলা হচ্ছে যে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাকে সরজমিনে যেয়ে তদন্ত করিয়া পরিশিষ্ট ৩ অনুযায়ী প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করিতে পারিবেন। এখানে বিষয়টি হচ্ছে পরিশিষ্ট ৩-এ যে নমুনাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই যে ভূমি সহকারী কর্মকর্তার সরজমিনে যেয়ে তার সরজমিনে যে তদন্ত করবে, তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য, এটি হচ্ছে পরিশিষ্ট ৩। তারপর উপবিধি ৪-এ বলা হয়েছে যে
এই 2-এর অধীন আদেশ প্রদান সত্ত্বেও, অর্থাৎ ওই যে সমন করার আদেশ করবে উপবিধি 2 অনুযায়ী, তাকে যে নোটিশ পাঠাবে, এই নোটিশ পাঠানোর পর যদি প্রতিপক্ষ অর্থাৎ বিবাদী পক্ষ যদি উপস্থিত না হয় বা উপস্থিত হইলে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান তাকে করবে, প্রয়োজনীয় দলিলাদি দেখবে, প্রযোজ্য ক্ষেত্রে তদন্ত যেটা রিপোর্ট এই যে উপবিধি 3 অনুযায়ী হবে, সেই তদন্ত রিপোর্ট ভূমি সহকারী কর্মকর্তা যেটা জমা করবে সেটা প্রতিবেদনটি পর্যালোচনা করবে। করার পর যদি এটা প্রমাণিত হয় যে আবেদনকারী আইনানুগভাবে নালিশি ভূমি দখলে রাখার অধিকারী, তাহলে পূর্বের আদেশ চূড়ান্ত করিয়া পরিশিষ্ট 4 অনুযায়ী এই নমুনা অনুযায়ী উনি অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চূড়ান্ত আদেশ জারি করবে। আবার আবেদনকারীর দাবি যদি প্রমাণিত না হয় অথবা উপযুক্ত দেওয়ানি আদালত কর্তৃক নালিশি ভূমির মালিকানা বা সত্ত্ব নির্ধারণ সংক্রান্ত মামলা নিষ্পত্তির পূর্বে আদেশ প্রদান করা যথাযথ হইবে না মর্মে বিবেচিত হয়, যেমন ধরেন কারোর মালিকানা বা সত্ত্ব নিয়ে অলরেডি কোর্টে মোকদ্দমা চলতেছে, এই মোকদ্দমা যতক্ষণ না পর্যন্ত নিষ্পত্তি হবে ততক্ষণ পর্যন্ত উনি দখল উদ্ধারের মামলা করতে পারবে না। যদি এরকম মর্মে তার কাছে প্রতীয়মান হয় বা গণ্য হয়, তখন অনুরূপ পর্যবেক্ষণ প্রদান করিয়া মামলাটি উনি নিষ্পত্তি করবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু মামলাটি খারিজ হবে, অর্থাৎ মামলাটি চলতে পারে না বা আবেদনটি চলতে পারে না। আবার বলা হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে অন্য কোনো অফিসে রক্ষিত তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি যাচাই ও এতদুদ্দেশ্যে তলব করিতে উহা কপি সংগ্রহ করতে পারিবেন। অর্থাৎ ধরেন কোনো রেজিস্ট্রি অফিস থেকে যদি কোনো প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠাতে হয় তদন্তের স্বার্থে বা বিচারের স্বার্থে, তখন এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু সেটা করতে পারবে। তারপর উপবিধি 6-এ বলা হয়েছে যে এই বিধির অধীন আবেদন প্রাপ্তির তারিখ হইতে 45 দিন কার্যদিবসের মধ্যে, অর্থাৎ 45 কার্যদিবসের মধ্যে এই কার্যক্রম সমাপ্ত করতে হবে। অর্থাৎ অবৈধ দখল প্রতিরোধ বা অবৈধ দখল বা অবৈধভাবে কাউকে দখল উচ্ছেদ করতে চেষ্টা করা, হুমকি দেওয়া, তার জমিতে প্রবেশ করতে বাধা দেওয়া, এই সব বিষয় প্রতিরোধ করতে 45 কার্যদিবসের মধ্যেই এটার সমাধান করতে হবে আবেদন পাওয়ার। এবং শুনানি ও পর্যালোচনার বিবরণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রেকর্ডের জন্য আদেশনামায় লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ এই যে রায়, আবেদন করার পরে আবেদনের যে রায়টি, অর্থাৎ এটার শেষ দেশ হবে 45 দিনের মধ্যে, এই নির্দেশনা দেওয়া আছে। এবং বলা হয়েছিল যে অবৈধ দখল প্রতিরোধ করতে নতুন ভূমি অপরাধ আইনে 7 এবং 8 ধারায় যারা এটা করতে ব্যর্থ হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। অর্থাৎ 3 মাসের মধ্যে যদি সমস্যা সমাধান করতে না পারে, তাহলে আমরা যে বিষয়টি দেখলাম, এই অবৈধ দখলের বিষয়টি 7 ধারায় 45 দিনের মধ্যে শেষ করতে হবে। এবং কী উপায়ে শেষ করবে, আমরা এটার যে নমুনা কপি আছে সেটা আবার পরিশিষ্ট 1 অনুযায়ী আমরা পরবর্তীতে দেখব। এখন আবারও লক্ষণীয় যে এই অবৈধ দখলের ক্ষেত্রে বলতেছে যে এই বিধির অধীন প্রদত্ত যে আদেশটা দিবে যে কাউকে দখল উচ্ছেদ করো না বা করতে যেও না বা হুমকি দিও না, কাউকে তাহার নিজস্ব ভূমিতে প্রবেশে বাধা দিও না, যদি এইগুলো যদি তোমরা করো তাহলে এই আদেশ হলো। এই আদেশ হওয়ার পরে যদি এই আদেশ কেউ লঙ্ঘন করে বা আদেশ যদি প্রতিপক্ষ না মানে বা বিবাদী পক্ষ না মানে, তাহলে আবেদনকারীকে উচ্ছেদ বা দখলচ্যুত করার চেষ্টা করে বা হুমকি প্রদান করে, তাহলে ম্যাজিস্ট্রেট কিন্তু তাহার বিরুদ্ধে একটি স্মারকে বিস্তারিত এগুলো উল্লেখ করিয়া অপরাধ বিচারার্থে উপযুক্ত ফৌজদারি আদালতে সেটা প্রেরণ করতে পারবে যে তারা কেন সেই বিষয়টি মানতেছে না। তারপর এই উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করতে পারবে, অর্থাৎ তাকে গ্রেফতার করার জন্য, অথবা কিন্তু ক্ষেত্রমতে মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। অর্থাৎ তারা কি করবে, ওই যে আমি একটা ভিডিও করেছিলাম পূর্বে, অবৈধ দখলের ক্ষেত্রে মোবাইল কোর্টে 1 মাসের মধ্যেই কিন্তু দখল উদ্ধার করা সম্ভব। এক্ষেত্রে তারা বিধিমালায় বাড়িয়ে সেটা 45 দিন করেছে। অর্থাৎ ব্যাপারটি হয়েছে এই ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করা যাইবে যদি অবৈধ দখল প্রতিরোধ 45 দিনের মধ্যে আদেশ হওয়ার পরে আদেশ যদি তারা না মানে, সরজমিনে যেয়ে তাকে সাজা দিবে, জরিমানা করবে এবং দখল কিন্তু ফিরিয়ে দিবে বা হুমকি থেকে রক্ষা করবে, বা যার জমিতে যাকে প্রবেশ করতে বাধা দিচ্ছে তাকে তার জমিতে আপনার অবস্থান করিয়ে রেখে আসবে মোবাইল কোর্ট।
তারপর যেটি বলা হচ্ছে অবৈধ দখলের ক্ষেত্রে, যে এই নালিশি ভূমির বিষয়ে গুরুতর শান্তিভঙ্গ বা বিশৃঙ্খলা হওয়ার এরকম যখন আশঙ্কা দেখা দিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি এটা বিবেচনা করে যে কোনো ব্যক্তিকে সাথে সাথে গ্রেফতার করতে পারে, তাহলে গ্রেফতার করা প্রয়োজন, তাহলে তাকে গ্রেফতার করবে। এবং গ্রেফতার করা ছাড়া যখন এটাকে প্রতিরোধ করা যাইবে না, তাহলে সে তার ক্ষমতা প্রয়োগ করবে কোড অফ ক্রিমিনাল প্রসিজার অনুযায়ী, অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিজারের 107 নম্বরের সাবসেকশন 3 অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করে তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করবে। এবং নালিশি সম্পত্তির বিষয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে সংশ্লিষ্ট থানা অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আদেশ দিবে যে তাকে গ্রেফতার করা হোক। এবার আমরা আলোচনায় আসবো আমাদের কাঙ্ক্ষিত যে 8 ধারাটি ছিল 3 মাসের দখল পুনরুদ্ধার করা, অর্থাৎ এই 6 বিধিতে সেটি আলোচনা করা হয়েছে নতুন ভূমি অপরাধ আইনের বিধিমালাতে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি তার জমি থেকে, অর্থাৎ তার দখলি জমি থেকে, এক্ষেত্রে মালিকানার প্রশ্নটি জরুরি না, বলা হচ্ছে তার দখলি জমি, তার দখল আছে কিনা, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি ও নিষ্পত্তি কিভাবে হবে। অর্থাৎ ওই যেটি 8 ধারাটি ঝুলেছিল বিধিমালার অভাবে, 7 এবং 8 ধারা উভয়টিরই কিন্তু বিধিমালা এখন হয়েছে, এখন সবাই ব্যবস্থা নিতে পারবে। আমরা তাহলে এখন দেখব অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি ও নিষ্পত্তি সম্পর্কে। বলা হচ্ছে যে আইনের 8 ধারা, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের 8 ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোনো ব্যক্তি উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা হইলে পরিশিষ্ট 5-এর যে নমুনাটি রয়েছে, সংক্ষিপ্ত নমুনাটি, সেই অনুসারে উহাতে উল্লিখিত দলিলাদি সহ তাহার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনর্বহাল করার নিমিত্তে এতদ উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করিতে পারিবেন। অর্থাৎ দখল উচ্ছেদ বা দখলচ্যুত যখন তাকে করা হইবে, তখন তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর কি করতে পারবেন? আবেদন এখন করতে পারবেন। তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কীভাবে ব্যবস্থা নেবেন, কী কী প্রক্রিয়া অবলম্বন করবেন, বলা হচ্ছে উপবিধি 2 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর বা দাখিলকৃত যে দলিলগুলো রয়েছে মূল বা ক্ষেত্রমতে সার্টিফাইড কপির সেটি যাচাই করবেন এবং সঠিক পাওয়া গেলে মূল সার্টিফাইড কপির সহিত মিলাইয়া সঠিক পাওয়া গেল মর্মে সিলমোহর দিবেন। প্রথমে দলিলে কি করবেন? দলিলগুলো যে সঠিক সেটা দেখে সিলমোহর ও স্বাক্ষর প্রদান করিয়া নথির সহিত যুক্ত করিবেন। তার মানে বোঝা গেল দখল উদ্ধার করার ক্ষেত্রে দলিলের বা যে জমির কাগজগুলো আপনার রয়েছে, যে রেকর্ড মূলে মালিকানা নাকি দলিল মূলে মালিকানা যাই হোক না কেন, এবং আরও যাবতীয় যেসব কাগজ জমির মালিকানার জন্য প্রয়োজন, সেই কাগজগুলো নথির সহিত যুক্ত করতে হবে। তবে 8 ধারার ক্ষেত্রে দখল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি শুধুমাত্র দখল থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে এই আবেদনটি করতে পারবেন এবং আবেদনের একটি কপিতে প্রাপ্তি স্বীকার করিয়া আবেদনকারীকে সেটি ফেরত প্রদান করবে। অর্থাৎ কাগজপত্র যা থাকে সেগুলোকে যাচাই বাছাই করিয়া সঠিক পাওয়ার পরে আবেদনকারীকে সেটি ফেরত প্রদান করবে। 3 নম্বর উপবিধিতে বলা হয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী কর্তৃক দাখিলকৃত আবেদন ও দলিলাদি যথাযথ বিবেচিত না হইলে, এখন বলা হচ্ছে যে দলিলগুলো উনি সাবমিট করছে আবেদন করার সময়, তার আবেদনগুলো যদি যথাযথ বিবেচিত না হয়, তাহলে আবেদনটি নথিভুক্ত করিয়া নিষ্পত্তি করবে। অর্থাৎ এক্ষেত্রে খারিজও কিন্তু করে দিতে পারে উক্তরূপে। অর্থাৎ আপনাকে কিন্তু মালিকানার যে কোনো একটি কাগজ এখানে উপস্থাপন করা জরুরি। অর্থাৎ যে রেকর্ড মূলে মালিকানা নাকি আপনি দলিল মূলে মালিকানা এবং আদার্স কিছু ডকুমেন্টস রয়েছে, উক্তরূপে নথিভুক্ত করা হইলেও পরবর্তীতে প্রয়োজনীয় দলিল সহ পুনরায় আবেদন দাখিল করিবার বিষয়ে কোনো বাধা থাকিবে না। এখন ধরেন একজন আপনারা আবেদন করলেন, দলিল মূলে মালিকানা পেয়েছেন কিন্তু রেকর্ড অন্যের নামে হয়ে গেছে। এই ব্যাপারটাও যদি হয়ে থাকে, তাহলে রেকর্ড যতক্ষণ সঠিক না হচ্ছে ততক্ষণ কিন্তু দখল উদ্ধারের আবেদনটা এক্ষেত্রে করতে পারছেন না। ধরেন রেকর্ড সঠিক হয়ে আসলো, তখন আপনি রেকর্ডের কাগজ সহ এবং আপনার মালিকানার কাগজ সহ, খারিজ সহ, সব কিছু সহ তখন আবার আবেদন করলেন। এক্ষেত্রে আপনার কোনো বাধা থাকবে না। নর্মালি যে নিয়ম, একবার মামলা করলে আবেদন করলে দ্বিতীয়বার সেটি করা যায় না, কিন্তু এই আইনে ব্যতিক্রম হচ্ছে সঠিক কাগজপত্র একবার রেডি না করেও যদি আবেদন করেন, পরবর্তীতে আবার কিন্তু সঠিক কাগজপত্র রেডি করে আপনি আবার আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছেন। তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারী কর্তৃক দাখিলকৃত যে আবেদনগুলো রয়েছে, এই আবেদনটি এবং দলিলাদি যথাযথ বিবেচিত হইলে পরিশিষ্ট 6 অনুযায়ী প্রতিপক্ষকে 15 কার্য দিবসের মধ্যে হাজির
হওয়ার জন্য লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করিবে। অর্থাৎ হাজির হইয়া লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নোটিশ দিবে। এর কারণ হচ্ছে যে আপনারা কারণ দর্শানোর নোটিশ এখানে দিতে হবে এই কারণে যে কেন আপনি তাকে দখলচ্যুত করলেন, কেন তার দখলীয় জমি থেকে আপনি দখলচ্যুত করে দখল উচ্ছেদ করলেন, এবং এই উপযুক্ত তদন্তকারী কর্মকর্তাকে সরজমিনে তদন্ত করিয়া 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করিতে পারিবেন। অর্থাৎ কি করবে, 15 কার্যদিবসের মধ্যে হাজির হওয়ার জন্য সমন দিবে বা নোটিশ দিবে, কারণ দর্শাইবার নোটিশ কেন তাকে দখলচ্যুত করা হয়েছে, এবং তদন্ত করবে 15 কার্যদিবসের মধ্যে। এই তদন্তকারী কর্মকর্তা 15 কার্যদিবসের মধ্যে কিন্তু তদন্ত প্রতিবেদন এখানে দাখিল করবে। তবে এখানে আরেকটি শর্ত হচ্ছে যে তদন্ত অনেক সময় 15 দিনে এখানে শেষ করা সম্ভব হবে না, যেহেতু 8 ধারার বিষয়টি কিন্তু 90 দিনের ব্যাপার। 15 দিন এই কারণেই কম সময়ের জন্য দিয়েছে। তারপরেও যদি এই 15 দিনে তদন্তকারী কর্মকর্তা সরজমিনে যে আবেদন করে তদন্ত প্রতিবেদন যদি দাখিল করতে না পারে, তাহলে আরও 15 দিন তাকে বেশি দেওয়া যেতে পারে, তবে এর বেশি আর কখনোই না। অর্থাৎ আইনে বলা হচ্ছে 15 দিন, আবার বলা হচ্ছে শর্ত দিয়ে যে আরও 15 দিন সে পেতে পারে। অর্থাৎ তদন্তে সর্বোচ্চ 30 দিন সময় কিন্তু তদন্তকারী কর্মকর্তা পেতে পারে। তারপরে এই তদন্তকারী কর্মকর্তা সরজমিনে তদন্তপূর্বক পক্ষগণের বক্তব্য দলিলাদি পর্যালোচনা করিয়া যাচাই বাছাই করিয়া পরিশিষ্ট 3 অনুযায়ী তদন্ত প্রতিবেদন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। অর্থাৎ এই পরিশিষ্ট 3-এ রয়েছে তদন্ত প্রতিবেদন কিভাবে উনি দাখিল করবেন। এই তদন্তকারী কর্মকর্তা সেটি ফিল আপ করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। এখন তদন্তকারী কর্মকর্তা সরজমিনের তদন্তকালে উভয় পক্ষকে দলিলাদি সহ তদন্ত স্থানে উপস্থিত হওয়ার নিমিত্ত নোটিশ প্রদান করবে এবং ভূমির পরিমাপ করবে, নকশা প্রণয়নের যদি প্রয়োজন হয় নকশা করবে, সংশ্লিষ্ট অধিক্ষেত্রে সার্ভেয়ারের সহযোগিতা লাগলে সেটিও তিনি গ্রহণ করিতে পারিবেন। তারপর প্রয়োজনে অন্য কোনো অফিসে রক্ষিত তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি অনুসন্ধান করতে পারবেন। অর্থাৎ ধরেন মূল দলিলের সাথে রেজিস্ট্রি অফিসের দলিল উনি মিলিয়ে দেখতে পারবেন সঠিক কিনা, তারপর যাচাই এবং উহার কপিও কিন্তু তিনি সংগ্রহ করতে পারবেন। তারপর তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত যে দাখিলকৃত প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনে কোনো পক্ষ যদি সংক্ষুব্ধ হয়, অর্থাৎ ধরেন তদন্তকারী কর্মকর্তা 15 দিন না পারলে 30 দিনে করলো তদন্তটি, তদন্ত করে উনি জমা দিলেন। জমা দেওয়ার পরে যদি কোনো পক্ষ অর্থাৎ বিরোধী পক্ষ যার বিপক্ষে গেছে তদন্ত রিপোর্ট, তিনি যদি পুনরায় তদন্তের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিলে ম্যাজিস্ট্রেট নিজেই এটা আবার তদন্ত করবে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা যদি এখানে তদন্ত করে ভুল রিপোর্ট দেয় বা অন্য পক্ষ সংক্ষুব্ধ হয় বা বলে যে আমি তদন্ত রিপোর্টটি মানি না, তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করলেই ম্যাজিস্ট্রেট তখন নিজেই কিন্তু এটি কী করবে, তদন্ত করবে। ম্যাজিস্ট্রেট দ্বিতীয়বার নিজে তদন্ত করবে, তদন্তকারী কর্মকর্তাকে কিন্তু আর দিবে না তদন্ত করার জন্য। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপবিধি 4-এর অধীন নোটিশ জারির বিষয়টি নিশ্চিত হইয়া যখন মনে হবে যে নোটিশটি সঠিকভাবে জারি হয়েছে, তখন তিনি শুনানির জন্য অগ্রসর হইবেন এবং আবেদনকারী ও প্রতিপক্ষ ব্যক্তি ও চৌহদ্দির দখলদারগণ এবং আবশ্যক বিবেচনা করিলে কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষ্য ও পক্ষগণের শুনানি গ্রহণ করিবেন। অর্থাৎ এই ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উভয় পক্ষকে শুনবেন তার অফিসে ডেকে নিয়ে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সাক্ষ্য ও পক্ষগণের শুনানি তিনি গ্রহণ করিবেন। তারপর এই যে গৃহীত সাক্ষ্য, শুনানি এবং উভয় পক্ষের দাখিলকৃত যে দলিলাদি তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনা করিয়া এই সমস্ত কাজগুলো করিয়া ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে বা প্রমাণিত হয় যে আবেদনকারী আইনানুগভাবে নালিশি ভূমির দখল করিতেছিলেন, অর্থাৎ যে ব্যক্তি দখল উদ্ধারের জন্য আবেদন করেছেন সেই ব্যক্তি ভূমিতে দখলে ছিলেন বা দখলে অবস্থান করতেছিলেন, তাহাকে আইনানুগ প্রক্রিয়া ব্যতীত অর্থাৎ আইনের কোনো ডিক্রি ব্যতীত, কোর্টের কোনো ডিক্রি ব্যতীত, আইনানুগ কোনো কাগজ ব্যতীত তাকে দখল উচ্ছেদ বা দখলচ্যুত করা হয়েছে, তাহা হইলে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহাকে ভূমির দখল পুনর্বহাল করিবার জন্য পরিশিষ্ট 7-এর অর্থাৎ এখানে আদেশ দিবে পরিশিষ্ট 7 অনুযায়ী যে তাকে দখল পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক। এই আদেশটি তিনি কি করবেন, দখল হস্তান্তর বা দখল পুনরুদ্ধারের আদেশ প্রদান করিবেন। এই পরিশিষ্ট 7-এ দখল উদ্ধারের ডিক্রির নমুনাটি মূলত দেওয়া হয়েছে। এবার উপবিধি 4-এর অধীন নোটিশ জারি হওয়া সত্ত্বেও প্রতিপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শাইলে, ওই যে বিবাদী পক্ষকে যে নোটিশ দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে আপনারা জবাব দিবেন, কারণ দর্শাইবেন কেন
তাকে দখলচ্যুত করেছেন আবেদনকারীকে, তখন আবেদনকারী শুনানি এবং তাহার আবেদন দলিলাদি তদন্তকারী কর্মকর্তার যে প্রতিবেদন রয়েছে সেগুলো পর্যালোচনা করিয়া তিনি আদেশ প্রদান করিতে পারিবেন। অর্থাৎ প্রতিপক্ষ যদি নির্ধারিত সময় কারণ নাও দর্শায় তারপরেও আবেদনকারীর পক্ষে তিনি আদেশ প্রদান করিবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির অধীন সম্পাদিত কার্যক্রমে প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার করিতে পারবেন, অর্থাৎ ডিজিটাল এভিডেন্স তারা নিতে পারবে। ধরেন অবৈধভাবে যে জমিটি দখল করে রেখেছে সেটির ছবি, বা অবৈধভাবে জমি দখল করার সময় কি করেছে, মারামারি হয়েছে সেটার ছবি, এই সমস্ত বিষয়াদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি করতে পারবে, তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 অনুযায়ী সেটি ব্যবহার করিতে পারিবে। আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই 7 ধারার মতো অবৈধ দখল প্রতিরোধের মতো দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসে রক্ষিত কোনো তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি যাচাই ও এতদুদ্দেশ্যে তলব উহার কপি সংরক্ষণ করিতে পারে। এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হয়েছে, দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে বলা হয়েছে যে অবৈধভাবে নির্মিত কোনো স্থাপনা, অর্থাৎ দখল করে জমি যদি কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করে ফেলে তাহলে স্থাপনার অপসারণ, জব্দ করা, ক্রোক করা বা ক্রোকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে সেটাকে বিক্রি করা, বাজেয়াপ্ত করা বা বিলি বন্টন করার মতো ব্যবস্থাও কিন্তু করতে পারবে। তার এই ক্ষমতা কিন্তু বিধিমালায় দিয়েছে। তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির অধীন ব্যবস্থা গ্রহণকালে নালিশি সম্পত্তি বিষয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবে। অর্থাৎ ধরেন যখন এই বিধির অধীন ব্যবস্থা গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট যাবে তখন যদি কেউ ঝগড়া করে বা শান্তি শৃঙ্খলা যদি কেউ শান্তি শৃঙ্খলার কোনো বিঘ্ন ঘটায় তাহলে সেই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনে থানার অফিসারকে আদেশ দিবে যে কাউকে গ্রেফতার করার জন্য বা এখানে লাঠিচার্জ করার জন্য যা করা দরকার শান্তির প্রয়োজনে সব কিছু করতে পারবে পুলিশ বাহিনীকে সাথে নিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখন যে গুরুত্বপূর্ণ বিধিটি রয়েছে দখল পুনরুদ্ধার, অর্থাৎ এই যে আমরা নতুন ভূমি অপরাধ আইনের 7 ধারা এবং 8 ধারায় যে অবৈধ দখল ও দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে সেটির ক্ষেত্রে ওই যে ধারা 8-এর উদ্দেশ্য পূরণকল্পে, অর্থাৎ দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে নালিশি ভূমির দখল হস্তান্তর করিবার জন্য প্রতিপক্ষ বরাবর আদেশ প্রাপ্তির, অর্থাৎ যখন এই ম্যাজিস্ট্রেট আদেশ দিবে আদেশ দেওয়ার 15 দিনের মধ্যে প্রতিপক্ষ তাকে দখল বুঝিয়ে দিতে হবে। এই আদেশনামায় লেখা থাকবে এই দখল হস্তান্তর যদি করতে প্রতিপক্ষ যদি ব্যর্থ হইলে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীকে দখল পুনর্বহাল করিবার জন্য পরিশিষ্ট 8 অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তার জন্য আদেশ প্রদান করিতে পারিবে। এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এখানে শুধুমাত্র আদেশ হবে, আদেশ হইলে 15 দিনের মধ্যে আদেশে উল্লেখ থাকবে যেন প্রতিপক্ষ বা বিবাদী পক্ষ যেন তাকে দখলটি বুঝিয়ে দেয় 15 দিনের মধ্যে। যদি 15 দিনের মধ্যে সে না দেয় দখল বুঝিয়ে তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নতুন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে পরিশিষ্ট 8 বা এই নমুনা অনুযায়ী আদেশ প্রদান করবে যে 2 নম্বর ক্ষেত্রে এটাই যে আদেশ দিবে যে আবেদনকারীকে দখল পুনর্বহাল করে দেওয়ার জন্য পুলিশের মাধ্যমে সেটি নিজে আদেশ দিবে 15 দিন পার হয়ে গেলে। অর্থাৎ বিষয়টি হলো তাহলে 15 দিনের মধ্যে প্রতিপক্ষ দখল বুঝিয়ে দিবে, না পারলে ম্যাজিস্ট্রেট নিজে পুলিশের মাধ্যমে 15 দিনের মধ্যে দখল বুঝিয়ে দিবে। তারপর এই যে উল্লিখিত আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশের যে কর্মকর্তা রয়েছে আদেশ অনুসারে তিনি কি করবেন, দখল পুনরুদ্ধার করিয়া আবেদনকারীকে অর্পণ করিবেন। এই সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা পরিশিষ্ট 9 অনুযায়ী দখল হস্তান্তর নামা প্রস্তুত করিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করিবেন। অর্থাৎ এই যে দখলটা বুঝিয়ে দিল সেখানে সহকারী ভূমি কর্মকর্তা কিন্তু থাকবে, সেই সহকারী ভূমি কর্মকর্তা সেখানে একটি হস্তান্তর নামা প্রস্তুত করবে, দখল হস্তান্তর নামা প্রস্তুত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবার সেটি জমা দিতে হবে। বলা হচ্ছে যে আবার কোনো আবেদনকারীর অনুকূলে দখল হস্তান্তরের উদ্দেশ্যে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অন্য কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করিতে পারিবেন। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনীকে সে অর্ডার দিতে পারবে যে এখানে শান্তি ভঙ্গ হচ্ছে অথবা দখলটি সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে না, সেটি পুনর্বহাল করে দেওয়ার জন্য। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা লক্ষ্য করেন যে এই যে আপনাদেরকে দখল পুনর্বহাল করে দিবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশ মোতাবেক, এই ক্ষেত্রে যদি
জমিতে কোনো সীমানার পিলার বা দখলের অধিকারপ্রাপ্ত ব্যক্তির নামে কোনো সাইনবোর্ড স্থাপন করতে হয়, যন্ত্র বা অন্য কোনো উপকরণ অথবা জনবল প্রয়োজন হইলে, অর্থাৎ আপনাকে যে দখলটা বুঝিয়ে দিবে আপনার সীমানায় সেখানে পিলার গেড়ে দিবে, পিলার পুঁতে দিবে বা পিলার স্থাপন করবে, সীমানা নির্ধারণ করবে, অথবা দখলের অধিকারপ্রাপ্ত যে ব্যক্তি দখলে যাবে সেই ব্যক্তির যে সাইনবোর্ড লাগিয়ে দিবে বা যন্ত্র বা অন্য কোনো উপকরণ যে লাগবে বা যে জনবলগুলো প্রয়োজন হবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আবেদনকারী নিজ দায়িত্বে উহার ব্যবস্থা গ্রহণ করিতে হইবে বা তাহার ব্যয়ভার গ্রহণ করিতে হইবে। অর্থাৎ আপনার জমি দখল উদ্ধার করে দেওয়ার সময় যে এখানে জনবলের প্রয়োজন হবে সাইনবোর্ড লাগাতে বা পিলার দিয়ে দিতে, এইসব যে যন্ত্র এখানে লাগবে, যাবতীয় উপকরণের জন্য যে টাকার যে ব্যবস্থা সেটা আপনাকেই করতে হবে। তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই বিধির অধীন দখল পুনরুদ্ধার ও হস্তান্তরের উদ্দেশ্যে প্রয়োজনে আবশ্যকীয় ব্যয়ের পরিমাণ নির্ধারণ করিতে পারিবেন। অর্থাৎ উনি আগেই কিন্তু কতটুকু টাকা বা কত টাকা এখানে ব্যয় হবে সেটা নিজে নির্ধারণ করে কিন্তু, অর্থাৎ দখল পুনরুদ্ধার করে দিতে যেয়ে, যেমন এটা হস্তান্তরের ক্ষেত্রে আর কি, শুধুমাত্র হস্তান্তরের উদ্দেশ্যে, অর্থাৎ যেদিন আপনাকে দখলটা বুঝিয়ে দিবে সেই দিন কত টাকা খরচ হতে পারে সেটা নিজেই কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা আদেশ দিতে পারে যে প্রদান করার জন্য, কোর্টে জমা করার জন্য। এবার এই যে অবৈধভাবে ভূমি দখলকারী ব্যক্তি দখল পুনরুদ্ধারে যদি বাধা প্রদান করে, অর্থাৎ এখন দেখা গেছে যে অবৈধভাবে যে ব্যক্তিটি দখল করে রেখেছে আপনার জমি, সেই জমিটির যখন দখল হস্তান্তর করতে গেল, এই দখল হস্তান্তর করতে গিয়ে যখন পুনরুদ্ধার করতে যেয়ে যখন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বা তাহার অধীনস্থ কর্মকর্তাকে যদি তাকে বাধা প্রদান করে দখল পুনরুদ্ধার করতে দিতে গিয়ে, তখন এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহার বিরুদ্ধে একটি স্মারকে বিস্তারিত উল্লেখ করিয়া অপরাধ বিচারার্থে উপযুক্ত ফৌজদারি আদালতে প্রেরণ করিবেন, মানে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য ফৌজদারি আদালতে প্রেরণ করবেন, রীতিমতো মামলা করবেন, ক্ষেত্রমতো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। অর্থাৎ এই 8 ধারাও কিন্তু এখন মোবাইল কোর্টের আওতাভুক্ত করা হয়েছে বিধিমালায় এটি স্পষ্ট করার মাধ্যমে। অর্থাৎ মোবাইল কোর্ট সেখানে পরিচালনা করারও কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুকুম দিতে পারে বা নিজেই মোবাইল কোর্ট পরিচালনা সে কিন্তু তার ক্ষমতা বলে করতে পারে। এখানে জরিমানা করতে পারবে, তারপর তাকে গ্রেফতার করতে পারবে, 2 বছর পর্যন্ত সাজার ব্যবস্থা কিন্তু করতে পারবে। অর্থাৎ 8 ধারা একটি বিষয় ক্লিয়ার ছিল না যে কত বছর পর্যন্ত জরিমানা হতে পারে অবৈধভাবে যদি অন্য কারো জমি দখলে রাখা হয়। তাহলে মোবাইল কোর্টের যে ক্ষমতার বিষয়টি এখানে উল্লেখ করার ব্যাপারে এখন এটি স্পষ্ট হয়েছে যে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কোনো ব্যক্তিকে অবৈধভাবে কারো জমি দখলে রাখলে তার দখল পুনরুদ্ধার করতে গিয়ে যদি দখল পুনরুদ্ধারে বাধা প্রদান করে, তারপরে তাকে 2 বছর পর্যন্ত সর্বোচ্চ কারাগারে আটক রাখার ব্যবস্থা করা যেতে পারে। কারণ মোবাইল কোর্ট পরিচালনাকারী যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাদের মোবাইল কোর্ট আইন অনুযায়ী 2 বছর পর্যন্ত শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে এবং ক্ষতিপূরণ পরিমাণ নির্ধারণপূর্বক আপনার জরিমানা করার মতো বিধান কিন্তু রয়েছে। এই মুহূর্তে একটি বিষয় লক্ষ্য করে তারপর আমরা আবেদনের নমুনা কপিতে চলে যাব। 9 বিধির অধীন যেটি বলা হয়েছে নোটিশ বা আদেশ জারি, এক্ষেত্রে আদেশ বা নোটিশ কিভাবে জারি করা হবে বলা হচ্ছে যে কোনো নোটিশ বা আদেশ সংশ্লিষ্ট ব্যক্তির সর্বশেষ বসবাসের ঠিকানায়, অর্থাৎ প্রতিপক্ষ বা বিবাদী যেখানে অবস্থান করে তার সর্বশেষ ঠিকানায়, বসবাসের ঠিকানায় রেজিস্টার ডাকযোগে প্রেরণ করবে অথবা জিইপির মাধ্যমে অথবা অনুমোদিত কোনো কুরিয়ারের মাধ্যমে, এটা সুন্দরবন কুরিয়ার হতে পারে, এসএ পরিবহন হতে পারে, যে কোনোভাবে কিন্তু পাঠাতে পারে। আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি প্রয়োজন মনে করে তাহলে যে কোনো ব্যক্তি বা পক্ষ যারা মামলার তাদের মোবাইলে SMS দিয়েও জানিয়ে দিতে পারে অথবা ব্যক্তিগত ইমেইলে নোটিশ করতে পারে অথবা আদেশের কপি তার এই ব্যক্তিগত ইমেইলে প্রেরণ করতে পারে। এভাবেও কিন্তু নোটিশ প্রদান করা যেতে পারে। আবার বলা হচ্ছে যে এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে হাতে অথবা তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের নিকট উহা সম্ভব না হইলে নোটিশ বা আদেশের কপি গ্রহণ করতে অস্বীকৃতি জানাইলে প্রাপকের সর্বশেষ বসবাসের ঠিকানায় বা পার্শ্ববর্তী কোনো ঘরে বা দৃশ্যমান কোনো স্থানে লটকাইয়া প্রত্যক্ষদর্শী 2 জন ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করিয়া নোটিশ বা আদেশের কপি জারি করা যাইবে। ধরেন কেউ বিদেশ চলে গেল অথবা কেউ বাড়ি থেকে পালিয়ে গেল, এই মামলার নোটিশ পাবে বা আবেদনের যে কপির নোটিশ পাবে, যে অবৈধভাবে জমি দখলে রেখেছে তার বাড়িতে নোটিশ গেল মামলার বা আবেদনের, সেই ক্ষেত্রে সে পলায়ন করেছে, তখন তার পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্যের নিকট সেটি দিয়ে আসলেই চলবে। এক্ষেত্রে 2 জন সাক্ষীর মাধ্যমে এক্ষেত্রে নোটিশ জারি করার পরে 2 জন সাক্ষীর স্বাক্ষর নিয়ে আসতে হবে। যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট সম্ভব না হয় তাহলে কি করতে হবে, নোটিশ বা আদেশের কপি কোনো প্রকাশ্য স্থানে লটকাইয়া
আসতে হবে অথবা তার সর্বশেষ বসবাসের ঠিকানায় ঝুলাইয়ে আসতে হবে এবং দুইজন ব্যক্তির স্বাক্ষর নিয়ে আসতে হবে। এখন আমরা আবেদনের নমুনা কপি দেখব। অবৈধ দখলের ক্ষেত্রে 7 ধারা এবং 8 ধারার ক্ষেত্রে দখল পুনরুদ্ধারের আমরা সেই আবেদনের নমুনা কপিটি এখন দেখব। অবৈধ দখল প্রতিরোধের আবেদন, অর্থাৎ কেউ যদি আপনার জায়গা দখলের হুমকি দেয়, আপনার জমিতে প্রবেশে বাধা প্রদান করে বা বলে যে এটা আমার জমি বা এরকম বলে যদি পরিচয় প্রদান করে, অর্থাৎ দখলের যদি কোনো বিঘ্ন আপনাকে ঘটায় বা উচ্ছেদ করার চেষ্টা করে, তাহলে আপনি অবৈধ দখল প্রতিরোধের জন্য যে আবেদনটি করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট, সেটি হচ্ছে বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এখানে আপনার স্থানীয় অধিক্ষেত্রের নামটি আপনাকে লিখতে হবে। আমি জানিয়ে রাখছি যে এটি একটি সংক্ষিপ্ত আবেদনের ফরম্যাট তারা উপস্থাপন করেছে, বাট বিস্তারিত একটি আবেদনের ফরম্যাট যেটি আপনি লিখবেন সেটি কিন্তু কমপক্ষে 3 পৃষ্ঠার হয়ে যাবে আপনার জমির বিস্তারিত বিবরণ লিখতে যেয়ে। তারপর কি লেখা হয়েছে এখানে, আবেদনকারীর নাম ও ঠিকানা, আবেদন নম্বরটি এটি তারাই এখানে তারা সংযুক্ত করবে। আপনি যখন আবেদনটি করবেন তারা একটি নম্বর দিবে আপনাকে। এই আবেদনকারীর নাম ও ঠিকানা, প্রতিপক্ষের নাম ও ঠিকানা, এক্ষেত্রে কিন্তু নাম ঠিকানা বিস্তারিতভাবে আপনাকে উল্লেখ করতে হবে, প্রতিপক্ষের নাম ঠিকানা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। তারপর মহোদয়, আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে আপনার নিকট অভিযোগ করিতেছি যে আইনানুগভাবে নিম্ন তফসিল বর্ণিত ভূমি, এখানে কিন্তু জমির তফসিল নিচে উল্লেখ করতে হবে। মূলত এই অবৈধ দখলে আবেদনের বিস্তারিত একটি ফরম্যাট কিন্তু আমার কাছে রয়েছে। তারপর দখল উচ্ছেদ করিতে চাহিতেছেন বা হুমকি প্রদান করিতেছেন কেউ, বা আমাকে দখল বা প্রবেশে বাধা প্রদান করিতেছেন, অর্থাৎ 7 ধারা অনুযায়ী যে ব্যবস্থাটি সেটি এই বেআইনি কার্য প্রতিরোধ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট আবেদন করিতেছি, এই বিষয়টি এখানে সংক্ষিপ্তভাবে উল্লেখ করে দিয়েছে। তারপর এখানে লিখে দিতে হবে যে নিম্নে আমার দাবির সমর্থনে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করিলাম। ভূমির তফসিল বিস্তারিত লিখতে হবে, জেলা, থানা, মৌজা, জেল নম্বর, খতিয়ান দাগ নম্বর, জমির পরিমাণ ইত্যাদি। তারপর সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান নম্বর, অর্থাৎ এখানে অনেকগুলো ডকুমেন্টসের তালিকা কিন্তু রয়েছে। আপনার যেসব ডকুমেন্টস রয়েছে আপনি শুধু সেই সব ডকুমেন্টসের তালিকাগুলো এখানে উল্লেখ করবেন। তবে কিছু কিছু ডকুমেন্টস আছে যেসব ছাড়া আপনি আবেদন করলে আবেদন আপনার অহেতুক হবে এবং এই আবেদন টিকবে না, আপনার আবেদন খারিজ হয়ে যাবে, আপনি দখল পুনরুদ্ধার করতে কিন্তু পারবেন না। তারপর এখানে বলা হয়েছে যে প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে বিরোধীয় বিষয় পরিচালনার ক্ষেত্রে, অর্থাৎ এই ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে 7 এবং 8 ধারায় অবৈধ দখল এবং দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনি কিন্তু প্রতিনিধির মাধ্যমে আবেদনটি করতে পারবেন বা আপনি আইনজীবীর সহায়তা নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনি নিজে করলেই সবচেয়ে বেটার হবে। আমার কাছে 2টা ধারারই আবেদনের নমুনা বিস্তারিত ফরম্যাট রয়েছে। আপনার নিজেই কিন্তু এক্ষেত্রে নিজে স্বাক্ষর দিয়ে বা নিজে লিখে অথবা আমার মাধ্যমে ড্রাফট করে অথবা যে কোনো আইনজীবীর মাধ্যমে ড্রাফট করে বা যে কোনো প্রতিনিধির মাধ্যমে কিন্তু অবৈধ দখলের আপনারা আবেদন করতে পারেন অথবা দখল পুনরুদ্ধারের আবেদনটি আপনারা নিজেই করতে পারেন। এক্ষেত্রে আইনজীবীকে অহেতুক খরচ বাড়িয়ে বা টাকা প্রদান করে কোনো লাভ মনে করছি না যে আপনাদের আছে। আমি নিজেও একজন আইনজ্ঞ হিসেবে আপনাকে সেটি বলবো না যে আপনি সেটি করেন, আপনি নিজেই করতে পারলে সবচেয়ে ভালো হবে। তারপর এখানে আপনি তারিখ সংযুক্ত করবেন এবং সংযুক্ত যে দলিলাদি, কতগুলো দলিলাদি দিয়েছেন, কত ফর্দ দিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। বিস্তারিত আপনি কি দিয়েছেন জমির, সেক্ষেত্রে আপনি উল্লেখ করে দিবেন যা আপনার আছে বা আপনার 7 ধারা আবেদনের ক্ষেত্রে বা আপনার জমির হিস্ট্রিটা কেমন বা আপনি কোন জমিটা বিলং করছেন, ওয়ারিশান সম্পদ না ওই সম্পদ, সব কিছু বিচার বিশ্লেষণ করে কোন জমির কাগজ আপনাকে দিতে হবে সেই সঠিক কাগজগুলো কিন্তু আপনাকে কেবল সেখানে লিখতে হবে বা দিতে হবে। এবার আমরা আসি 8 ধারার অধীন দখল পুনরুদ্ধারের যে আবেদনটি রয়েছে সেটি হচ্ছে বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদন নম্বর অফিস কর্তৃক সেটা পূরণ করা হবে। আবেদনকারীর নাম ও ঠিকানা এবং প্রতিপক্ষের নাম, ঠিকানা, মোবাইল নম্বর সেখানে উল্লেখ করতে হবে। তারপর মহোদয়, আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে অভিযোগ করিতেছি যে, অর্থাৎ এটা একটা অভিযোগপত্র, আবেদনপত্র প্লাস এটা একটা অভিযোগপত্র। সে 8 ধারার আবেদনের অভিযোগপত্রের 3 থেকে 4 পৃষ্ঠার বিস্তারিত নমুনা ফরম্যাট আমার কাছে রয়েছে। ইতিমধ্যে অনেকে কিন্তু আবেদন করে ফেলেছে, আমি আবেদন করে দিয়েছি। আমি মামলা বা আবেদনের যে ড্রাফট কপিটি রয়েছে সেটি আমার কাছে আছে এবং আমি অনেক মামলা বা আবেদনের ড্রাফট ইতিমধ্যেই করে দিয়েছি এই নতুন ভূমি অপরাধ আইনে দখল পুনরুদ্ধার করার জন্য। তারপর আপনি আইনানুগভাবে নিম্ন তফসিল বর্ণিত ভূমি, অর্থাৎ আমি আইনানুগভাবে নিম্ন তফসিল বর্ণিত ভূমি দখলের অধিকারী, দখলদার থাকা অবস্থায় প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ বেআইনিভাবে আমাকে উহা হইতে দখল উচ্ছেদ বা দখলচ্যুত করিয়াছেন, এই মূল বিষয়বস্তুটা এখানে উল্লেখ করে তারপর বিস্তারিত জমির তত্ত্বগুলা নিচে উল্লেখ করতে হবে ধাপে ধাপে।
যেমন এখানে আবার লিখে দিতে হবে, আমাকে উক্ত ভূমির দখলে পুনর্বহাল করিবার জন্য আপনার নিকট আবেদন করিতেছি। নিম্নে আমার দাবির সমর্থনে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ করলাম। ওই যে 7 ধারার মতো যে প্রয়োজনীয় যত তথ্যাদি রয়েছে সব কিছু আপনাকে সেখানে উল্লেখ করতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার জমি কেমন, ক্রয় মূল্যে পেয়েছেন জমি, নাকি ক্রয় করে নিয়েছেন, নাকি আপনি এক্ষেত্রে উত্তরাধিকার সম্পদ। আপনার বিস্তারিত বিবরণ, আপনার জমির যা যা কাগজপত্র লাগে সেখানে সেটি উল্লেখ করে আপনাকে আবেদনটি করতে হবে। সেম ওই ফরম্যাটের মতো যে আবেদনকারী বা প্রতিনিধির মাধ্যমে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে তার নাম ও স্বাক্ষর এবং ঠিকানা লাগবে। আর আপনি নিজে করলে সেখানেও আবেদনকারীর নাম ও স্বাক্ষর দিতে হবে। আপনি নিজে করাই উত্তম। তারপর সংযুক্ত দলিলাদি কত ফর্দ উল্লেখ করলেন এবং তারিখটা সেখানে দিয়ে দিবেন। এই বিস্তারিত যে সকল দলিলাদি আপনি সেখানে সংযুক্ত করবেন আপনার আবেদনের সাথে, সেগুলো কিন্তু নিচে ধাপে ধাপে লিখে দিতে হবে। সকল এখানে যা যা দেওয়া আছে সব কিছু যে আপনার আছে বিষয়টি তেমন না। আমি আবারও বলছি, আপনার জমির দেখতে হবে আপনার জমি কেমন, উত্তরাধিকার সূত্রে নাকি ক্রয় সূত্রে পাওয়া জমি। প্রিয় সুধী, এই যে নতুন ভূমি অপরাধ আইনে আপনার দখল উদ্ধারের জন্য আপনি কোন ধারায় আবেদন করবেন, প্রথমত এটি একটি বড় প্রশ্ন। কারণ আপনার জমির বিস্তারিত বিবরণ একজন আইনজ্ঞকে আপনাকে শোনাতে হবে, জানাতে হবে। তারপর আপনাকে দেখতে হবে এটি কি অবৈধ দখলের মধ্যে পড়েছে নাকি দখল উদ্ধার করার ধারায় পড়েছে, অর্থাৎ 7 নাকি 8 ধারায়। তারপর আপনার জমির অবৈধ দখল উদ্ধার করতে বা দখল পুনরুদ্ধার করতে কত টাকা খরচ হবে এই সম্পর্কিত তথ্য, বা কত টাকা কোর্ট ফি এই আবেদনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে, বা এই যে সংক্ষিপ্ত ফরম্যাটটা গেজেটে দেওয়া আছে তা সহজেই বোঝা কিন্তু কষ্টকর। তাই ডিটেলস যে ফরম্যাটটা রয়েছে সেই ডিটেলস ফরম্যাটের জন্য বা আবেদনপত্রের জন্য বা অভিযোগপত্রের জন্য অভিযোগপত্রটি যে আমার মাধ্যমে ড্রাফট করিয়ে বা লিখে নিতে পারেন বা বুঝতে কল দিতে পারেন এই নম্বরে, বা আইনি পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। এক্ষেত্রে আমি যে বিষয়টি করব, আপনার জমির যে ডিটেলস রয়েছে বা বিরোধের যে বিষয়বস্তু রয়েছে সেই বিরোধের যে বিবরণ রয়েছে, কত বছর যাবৎ বিরোধ চলতেছে, দখল উচ্ছেদ হয়েছে বা দখল আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, বিস্তারিত বিবরণ আমি শুনবো। শোনার পরে কী কী কাগজপত্র আপনার আছে এবং আর কোন কোন কাগজপত্র আপনার লাগবে দখল উদ্ধারের আবেদন করতে, সেই বিষয়টি পরামর্শ দিয়ে দিব। এবং কোন ধারায় আবেদন করবেন, নিজে নিজে করবেন নাকি আইনজ্ঞের পরামর্শ নেবেন, এই 8 ধারায় করবেন নাকি 7 ধারায় আবেদনটি আপনি করবেন দখল উদ্ধার করার জন্য বা অবৈধ দখল প্রতিরোধের জন্য, সম্পূর্ণ প্রসেসটি আপনাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আমি দিদার আহমেদ শান এতক্ষণ আলোচক হিসেবে আপনাদের সাথে ছিলাম। এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। এবং যদি আবেদনের কোনো নমুনা পিডিএফ বা ফরম্যাটের প্রয়োজন হয়, যে কোনো মামলা সংক্রান্ত পরামর্শের জন্য কল দিতে পারবেন। পিডিএফ বা নমুনা কপি বা যে কোনো ফরম্যাট নিতে বা আবেদনের কপি নিতে বা অভিযোগপত্রের কপি নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন এই নম্বরে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ প্যাশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।